মামা, ও মামা, আমি ফিরকি। তাকাও আমার দিকে। কি হলো মামা? একবার এদিকে তাকাও। দেখো দেখো, কে দেখা করতে এসেছে তোমার সাথে। একবার তাকাও। ও মামা, মামা তো আজ তাকাচ্ছে না নীলাদ্রি। কি করি বলো তো? সব সময় কি এমনই করে? না, চুপ করে থাকেন, কিন্তু ডাকলে উনি সাড়া দেন। কিন্তু আজ হঠাৎ এরকম করে আছে কেন মামা? মামা, ও মামা, মনে হচ্ছে আমার মুডটা আজ বেশি রকমেরই অফ। তাহলে আর কি করা যায়? চলো আমরা ফিরে যাই। না দাঁড়া, আমি আরেকবার চেষ্টা করে দেখি। মামা, আমরা চলে যাচ্ছি। না, চলো চলো। বিদিশা, ওই তো কথা বলছেন। স্যার, চিনতে পারছো মামা? একটু মনে করে দেখো, ঠিক চিনতে পারবে তুমি। স্যার চিনতে পারছেন না? একটু ভেবে দেখুন না, ফিরকির সাথে আপনি আর কাকে পড়াতেন? ও, ছোট পিমনি আসেনি বলে তুমি কষ্ট পেয়েছো? একদিন আমি ঠিক ছোট পিমনিকে তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু আজ আমাদের সাথে একটু কথা বলো। তুমি কি ওকে একটু চিনতে পারছো না মামা? না ফিরকি, স্যার আমাকে চিনতে পারছে না। আমার দুর্ভাগ্য যে স্যার আমাকে চিনতে পারছে না। আজ যদি আপনি আমাকে চিনতে পারতেন, আমি খুব খুশি হতাম, খুব খুশি হতাম। আমার যে এইভাবে চলে যেতে ইচ্ছে করছে না স্যার। স্যার প্লিজ একবার আমার সাথে কথা বলুন, একবার। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি আমি। ও গড, আমি তো ইমোশনাল হয়ে পড়েছি। আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে। ফিরকি 12টা বছর, দীর্ঘ 12টা বছর কেটে গেছে। তাই স্যারের কিচ্ছু মনে নেই, কোনো কথা মনে নেই, আমাকে মনে নেই। স্যার, স্যার আমি নীলাদ্রি, ফিরকির বন্ধু, মধুজাত দাদা। নীলাদ্রি, 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 নীলাদ্রি। স্যার, স্যার এবার মনে পড়েছে? আমাকে এবার মনে পড়েছে স্যার? আরে এসবের আবার কি দরকার ছিল? বেশি না বকে শ্বশুরবাড়ির আদর খেয়ে নিন, বুঝলেন? নীলাদ্রি,
ইয়া আমি কনফার্ম করেই জানাচ্ছি। ভাস্করদা, তুমি আজকের সমস্ত মিটিং ক্যান্সেল করে দিয়েছো। কেন ক্যান্সেল করেছো ভাস্করদা? ওর মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট মিটিং ছিল যেগুলো খুব আর্জেন্ট। কিচ্ছু ভালো লাগছে না রোমা, সমস্ত হিসেব নিকেশ যেন গুলিয়ে যাচ্ছে। ডিস্টার্ব ফিল করছি আমি মারাত্মক রকম। আমি এই অবস্থায় কোনো মিটিং করতে পারবো না। এই তো একটু আগেই বললে যে তুমি এখন রিলিভড। বলেছি সেটা সাময়িক রোমা। আজ না হয় তুমি যোগিন্দারকে বলে নীলাদ্রিকে আটকালে, কিন্তু এটা তো কোনো সমাধান হলো না। দেখো, নীলাদ্রি কাল আবার এমন কিছু করবে যাতে আবার আমার ইমেজ নিয়ে টানাটানি আরম্ভ হয়ে যাবে। আর তুমি তো দেখলে নন্দিনী কিভাবে। কিন্তু ভাস্করদা, তাই বলে যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে পার্টির হাল কে ধরবে বলো তো? আমার সব আশা কেমন আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রোমা। ভেবেছিলাম ছেলেটা আমার মতো হবে, শক্ত, বুদ্ধিমান, সবকিছু হৃদয় দিয়ে নয় এই মাথা দিয়ে ভাববে। কিন্তু কোথায়? নিজের মায়ের মতনই সেন্টিমেন্টাল, ইমোশনাল ফুল তৈরি হয়েছে। আমি যে কি করব। দেখো ভাস্করদা, এত ভেঙে পড়ার কিছু হয়নি। নীলাদ্রিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথম প্ল্যানটা সাকসেসফুল হয়নি ঠিকই, বাট তাতে কি, আই হ্যাভ প্ল্যান বি। সেটা কি? নীলাদ্রিকে বাঁচাতে এবার আমাদের কাটা দিয়েই কাটা তুলতে হবে ভাস্করদা। মানে যে সেন্টিমেন্টে নীলাদ্রি হাবুডুবু খাচ্ছে সেই সেন্টিমেন্টটাকে এবার আমাদের কাজে লাগাতে হবে। রোমা, এত হেয়ালি না করে পরিষ্কার বলো না কি করতে চাইছো। দেখো, সামনে 15ই অগস্ট, আর পাশের বস্তির গায়ে যে ফাঁকা জমিটা আছে সেখানে আমরা আমাদের নতুন পার্টি অফিসের শুভ সূচনা করব, আর সেটাও নীলাদ্রির নামে। নীলাদ্রির নামে? মানে কি বলছো কি তুমি? ওই জায়গাটা হিজড়েদের দেওয়া হবে বলে প্রস্তাব উঠেছে, ওখানে পার্টি অফিস করা অত সহজ নাকি? প্রস্তাব উঠেছে, কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়ন হয়েছে কি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ ভাস্করদা যে তোমার বাড়ির প্লটটাও এনজিওর জন্য ছিল, কিন্তু তাদের আমি মধ্যমগ্রাম পাঠিয়ে ওই পুরো প্রপার্টিটা তোমার নামে করিয়ে দিয়েছিলাম। এত বছরে কেউ কোনোদিনও কোনো কথা বলেছে এটা নিয়ে? ঠিক এইভাবেই এই প্রপার্টিটাও আমি নীলাদ্রির নামে করে ওখানে নতুন পার্টি অফিস বসিয়ে দেব। আর নীলাদ্রিকে ওরা খুব ভালোবাসে ভাস্করদা। জায়গাটা নীলাদ্রির নামে থাকলে ওরা কেড়েও নিতে পারবে না। এক ঢিলে একসঙ্গে দুটো পাখি মারা হয়ে যাবে। এতে না হয় জায়গাটা আমাদের হয়ে গেল, কিন্তু তাতে নীলাদ্রি যে পথে আসবে তার কোনো গ্যারান্টি আছে কি? পথে আসবে ভাস্করদা, কারণ ইনডিরেক্টলি পুরো ঘটনাটার সঙ্গে নীলাদ্রিও জড়িয়ে গেল। ও পথে আসতে বাধ্য হবে, তাই না? You're brilliant, Roma. You are just brilliant. স্যার, আমি ফিরে এসেছি। আমি আর আগে সেই ছোট্ট নীলাদ্রি নেই, বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। স্যার, এবার আপনি একটা কথা বলুন তো, আপনার এই অবস্থা কি করে হলো? মানে সেদিন ঠিক কি কি ঘটেছিল আমাকে একটু বলুন প্লিজ। স্যার প্লিজ বলুন। মামা, নীলাদ্রি জানতে চাইছে, কথা বলো। তুমি কিছু না বললে আমরা বুঝবো কি করে বলো? তুমি তো এতদিন আমাকে কিচ্ছু বলনি, আজ অন্তত নীলাদ্রিকে বলো। আমি জানি স্যার, আপনি কোনো অপরাধ করেননি, আপনাকে ফাঁসানো হয়েছে। কেউ নিজের
প্রতিহিংসা মেটাতে আপনার সাথেই ভয়ঙ্কর অন্যায় করেছিল? বলুন না স্যার, কে? প্লিজ বলুন, বলুন না স্যার, প্লিজ বলুন না। না না কি হলো মামা? চলে যা, চলে যা, তোরা চলে যা, চলে যা। কেন এসেছিস তোরা এখানে? কেন কেন এসেছিস তোরা? আমি 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 দোষী, দোষী, আমি দোষী, আমি 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 সবার ক্ষতি করেছি, আমি সবার ক্ষতি করেছি, আমি আমি দোষী, আমি আমি চলে যা, যা যা যা, তো চলে 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 যা, আমার কাছ থেকে চলে যা, আর আসবি না, তোরা আসবি না, এখানে আসবি না। মামা তুমি শান্ত হও, একবার আমাদের কথাটা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনতে চাই না আমি। হঠাৎ স্যার কি হলো বলো তো? আমিও বুঝতে পারছি না। দেখা করার সময় শেষ হয়ে গেছে, চলুন। আরে চলুন না, এই জন্য তো আপনার দেখা করতে দিতে চাইছিলাম না, শুধু শুধু ওনাকে উত্তেজিত করে তুললেন। যান যান যান। মা, কি হয়েছে তোমার? তখন থেকে দেখছি মন মরা হয়ে বসে আছো। কিছু হয়নি মা। কিছু হয়নি বললেই হলো? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে তোমার। কি হয়েছে বলবে কি? আমার বাবা তোমায় খুব বিশ্বাস করতেন। সেই সময় তুমি একজন পরিশ্রমী সৎ মানুষ ছিলে, জীবনে একটা ফোকাস ছিল তোমার। আমার বাবা ভেবেছিলেন তুমি হয়তো আমায় সুখী করতে পারবে। আজ তোর বাবাকে দুঃখ দিয়ে অনেক বড় কথা বলে ফেলেছি রে মা। আমি জানি বাবার সাথে আবার ঝগড়া হয়েছে তোমার। ঝগড়া? হ্যাঁ, মানে ওই আর কি। এই বাড়িতে আমি আর দাদা ভাই ছাড়া তোমার কথা শেয়ার করার মতো আর কেউ আছে? সেটাই তো আক্ষেপ রে মা। এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো একটা দুটোর বেশি সম্পর্ক অর্জন করতে পারলাম না আমি। আমার মা বলতেন জানিস, বিয়ের পর মেয়েদের সব থেকে ভালো বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু হয় তার স্বামী, যাকে সবটা বলা যায়, সুখ দুঃখের কথা যার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আমার কপালটাই। আর তুই বলছিলি না ঝগড়া হয়েছে? ঝগড়া হয়নি রে মা, ঝগড়া তো ভালো জিনিস। আলু কাবলিতে যেমন বিট নুন, দাম্পত্যে তেমনি ঝগড়া। দুটোই স্বাদের মাধুর্য বাড়ায়। তোর বাবার সঙ্গে আমার ঝগড়া হয় না মধুজা। যেটা হয় সেটাকে বলে দ্বন্দ্ব, লড়াই, বিশ্বাস অবিশ্বাসের লড়াই, দৃষ্টিভঙ্গির লড়াই। প্লিজ মা, তুমি কষ্ট পেও না। তুমি কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয়। আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদের অবস্থানটা না অনেকটা জলের মতো, অনেকটা কেন পুরোটাই জলের মতো। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করতেই হয়। আলাদা করে কোনো মেয়ের জন্য কোনো জায়গা থাকে না। যদি কোনো মেয়ে নিজের জন্য
আলাদা কোনো জায়গা তৈরি করতে চায়, যদি তারও বলার মতন কোনো কথা থাকে যেটা সে বলতে চায়, তাহলে সমাজ আঙুল তোলে তার দিকে। সবার অস্পৃশ্য, ভালো চোখে নেয় না আমাদের সমাজ সেই সব মেয়েকে। ম্যাডাম, আরে মুখার্জি বাবু, তো ভাবতেই পারছি না। আসুন না, আসুন, বসুন। উমা, দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ আসুন, হ্যাভ আ সিট, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তা হঠাৎ ডাকলেন ম্যাডাম? আমি তো ভাবলাম সেদিনকার পর। মুখার্জি বাবু, সেদিনের কথা থাক না, কালকের কথায় আসি। দেখুন, গতকাল আপনি আমাদের ভিডিওটা দেখিয়ে যে হেল্পটা করেছেন, তার জন্য আমরা সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনার সমস্ত ভুল মাফ। শুধু তাই নয়, ভাস্করদার সম্মান বাঁচিয়ে আপনি তো আমাদের হেল্প করেছেন, তাই পার্টিতে আপনার পজিশন আমরা রিকনসিডার করছি। এক কথায় আপনি থাকছেন স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। তবে আপনার কিন্তু এবার প্রচুর দায়িত্ব বেড়ে গেল। কি দায়িত্ব ম্যাডাম? পার্টির কাজের পাশাপাশি কালকের ওই স্টিং অপারেশনের সাইড বিজনেসটাও কিন্তু আপনাকে সমানভাবে চালিয়ে যেতে হবে মুখার্জি বাবু। আর আপনার মেইন টার্গেট হবে কে বলুন তো? পুরকায়স্থ। পুরকায়স্থ বাবু? ওর ওপরে আপনাকে নজর রাখতে হবে। পুরকায়স্থর সমস্ত ইনফরমেশন আমার চাই, ইচ অ্যান্ড এভরি মাইনর ডিটেল ইনফরমেশন। আর আমার মনে হয় এই কাজটা করতে আপনার খুব একটা অসুবিধা হবে না। আপনাদের তো চেনাশোনা আছে। এ তো গাছের আর তলার দুদিকের অফারই আসছে একসাথে। কি ভাবছেন? আপনার আপত্তি আছে? না না, আপত্তি কিসের? আপনি একটা কাজের দায়িত্ব দিচ্ছেন আর আমি সেটা পালন করব না? এবার থেকে পুরকায়স্থ বাবুর ভার আমার। গুড, ভেরি গুড। ছোট দিমনি আর স্যার একে অপরকে কতটা ভালোবাসতো। লড়াই করতে করতে তোমার সহ্য শক্তি অনেকটা বেড়ে গেছে ফিরকি, তাই বোধহয় স্যারকে এত বছর এইভাবে দেখার পরও আবার নতুন আশা নিয়ে দেখা করতে আসো। আমি হলে তো পারতামই না। আজ ফার্স্ট টাইম দেখে আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার যে কতটা কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না ফিরকি। আমি বুঝতে পারছি নীলাদ্রি, মামাকে দেখে তুমি কতটা ইমোশনাল হয়ে পড়েছো। আমি খুব ভালো করেই বুঝতে পারছি। জানো তো, যখন প্রথম মায়ের সাথে আমি মামার সাথে দেখা করতে আসতাম, তখন তো এত কিছু বুঝতাম না। মামা তখন শুধু কাঁদতো আর জিজ্ঞাসা করতো মামার মা বাবা কেমন থাকবে। তারপর এক সময় কান্নাও থেমে গেল আর ধীরে ধীরে কথা বলাও কমিয়ে দিল মামা। একটা সময় মায়ের সাথে না এসে আমি একাই চলে আসতাম। যত দিন যেতে লাগলো, মামা যেন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। আর এখন কি অবস্থা সেটা তো তুমি নিজের চোখেই দেখলে নীলাদ্রি। আমি মেনে নিতে পারছি না ফিরকি, আমার দুটো ভালোবাসা মানুষের জীবন এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ফিরকি, এর কি কোনো সলিউশন নেই? আমার কি মনে হয় জানো, ছোট পিমনি আর মামা কারো ষড়যন্ত্রের শিকার। আমার যে মনে হয় না তা নয়, কারণ স্যার একজন ক্রিমিনাল সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার প্রশ্ন হলো, স্যার কিছু বলছেন না কেন? উনি কিছু না বললে আমরা তো কিছু বুঝতে পারবো না। মামার মতো মানুষ কখন চুপ করে থাকে নীলাদ্রি? যখন তাকে বাধ্য করা হয়। মানে? মামা মুখ খুললে হয়তো নিজেদের লোকদের বিরুদ্ধে আঙ্গুল উঠবে, হয়তো সেই ভয়ে মামা চুপ করে আছে। নিজেদের লোক? কি বলতে চাইছো তুমি?
হ্যাঁ নীলাদ্রি, আমার মনে হয় মামার মতো একজন সৎ সাহসী মানুষ এইভাবে অন্ধকারে না হলে হারিয়ে যাবে কি করে? সত্যিটা বলতে ভয় পাবে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আমার বিশ্বাস আমাদের আশপাশে চেনা জানা লোকেরাই এর জন্য দায়ী, যারা হয়তো নিজেদের পিঠ বাঁচাতে মামার কাছে বন্দুক রেখেছে। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আরে এ তো ভয়ঙ্কর নোংরা চক্রান্ত। আমি যা বলছি ভেবেই বলছি নীলাদ্রি, এই সত্যি এক ভয়ানক চক্রান্ত। তবে যে এর পিছনে থেকে থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে বের করবই, আর এটা আমার চ্যালেঞ্জ। আমি নয় ফিরকি, বলো আমরা।